ফেব্রুয়ারিতে নির্বাচন কেউ ফাউল করবেন না। পিয়ার নিয়ে যারা কথা বলছেন ওরা আসলে পিয়ার সম্বন্ধে ওনারা নিজেরাই কতটুকু জ্ঞান রাখেন আমার সন্দেহ আছে। সংবিধান এবং আরপিওতে কোথাও পিয়ার নেই, এই আইনও বদলানোর আমাদের ক্ষমতা নেই। এই পদের বাইরে তো উনি কোনো কথা বলার স্কোপ তার নাই। সুপ্রিয় দর্শক, আজকে নিউজ রুমে স্বাগত জানাচ্ছি। আমি টুটুল রহমান আছি আপনাদের সঙ্গে। আজকের দিনের একটি ঘটনা বা একটি খবর রয়েছে। আমাদের প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিন একটি অনুষ্ঠানে মন্তব্য করেছেন, সংবিধান আর আরপিওতে পিয়ার নেই, আইন বদলানোর ক্ষমতা আমাদের নেই। আরেকটি কথা উনি বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন কেউ ফাউল করবেন না। এসব নিয়েই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন বিশিষ্ট রাজনীতিবিদ এবং রাজনীতি বিশ্লেষক সাবেক ভিপি খালিদ সাইফুল্লাহ সোহেল। সোহেল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি খবরটি শুনলেন যে নির্বাচন ঘনিয়ে আসছে এবং নির্বাচন কমিশনার আজকে প্রধান নির্বাচন কমিশনার আজকে অনেকটা আত্মবিশ্বাস নিয়েই বলেছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হচ্ছে, এবং এখন যে আলোচনায় রয়েছে প্রধান কয়েকটি দলের মধ্যে পিয়ার পদ্ধতি নিয়ে, উনি সেটাকে বলেছেন যে সংবিধান এবং আরপিওতে কোথাও পিয়ার নেই, এই আইনও বদলানোর আমাদের ক্ষমতা নেই। এই যে দলগুলোর আন্দোলন এবং এই সংবিধান রক্ষা, এর মধ্যে পরে নির্বাচন কি আসলে নির্বাচন কি হবে কিনা আপনার? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমত নির্বাচন কমিশনার যে কথাটা বলেছেন, কথাই তো সত্য। নির্বাচন কমিশনার তো সাংবিধানিক পদ, এই পদের বাইরে তো উনি কোনো কথা বলার স্কোপ তার নাই। সুতরাং সেই কথা তো সে বলতেই পারবে না। বরঞ্চ এতদিন যে বলে না, এটা বরঞ্চ অন্যায় করেছে। ওনার আরো আগে বলে দেওয়া উচিত ছিল যে সংবিধানের কোনো পাতার মধ্যে, কোনো অক্ষরে, কোনো ধারাতে আমি পিয়ার শব্দ পাই নাই। সুতরাং আমি কিভাবে সেরেতে যাব? সুতরাং নির্বাচন কমিশনার অনেকদিন পরে এই কথাটা স্পষ্ট করেছেন। ওনাদেরকে ধন্যবাদ যে ওনারা আসলে সাহসী মানুষ, সাহসী নির্বাচন কমিশনার, এই জন্য একটা ধন্যবাদ পেতেই পারে। আর পিয়ার নিয়ে যারা কথা বলছেন ওরা আসলে পিয়ার সম্বন্ধে ওনারা নিজেরাই কতটুকু জ্ঞান রাখেন আমার সন্দেহ আছে। পিয়ার সম্বন্ধে এই পর্যন্ত কোনো এক্সপ্লেইন, কোনো ব্যাখ্যা, কোনো সঠিক কথা আপনি পেয়েছেন কিনা আমি জানি না। শুধু পিয়ার পিয়ার একটা শব্দ নাম জপে একটা পরিবেশকে ঘোলাটে করতে চায়। ঘোলাটে পরিবেশটা যারা করতে চায় তারা আসলে, তাদের মধ্যে অনেক নেতার সাথে আমার কথা হয়েছে যে পিআর এর যে সিস্টেমটা চালু হচ্ছে, এতে করে তো স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আরো বেশি চালু হবে। বড় নেতা যে থাকবেন উনি তো শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচার হয়ে যেতে পারে। কারণ পিআর পদ্ধতিতে যদি এমন ভোট হয় তাহলে তো ঢাকার থেকে এমপি পাঠিয়ে দেওয়া হবে, পাবলিকের ভোটে এখানে আসতেছে না। এবং উনি যে বলতেছেন পিআর পদ্ধতি হইলে পরে ব্যালট বাক্স ছিনতাই বন্ধ হয়ে যাবে, এটা তো আর বেশি হবে। কারণ একটা এলাকাতে আপনি ধরেন, আমার কিশোরগঞ্জের কথাই বলি, এখানে আমরা চারজন প্রার্থী আপনি পিআর পদ্ধতির কথা বইলে যদি নির্বাচনটা দেন, তাহলে আমি সেই পিআর পদ্ধতিতে আমরা চারজন প্রার্থীকে, আমাদেরকে যখন চেয়ারম্যান বলে দিবেন যে আপনারা চারজনই নমিনেশন পাবেন, এলাকা ভাগ করে দিল, তাহলে আমি আগের চেয়ে বেশি সিরিয়াস হব না? আমি কি চাবো যে আমার এলাকাতে কোন কারণ ফেল হোক? আমি তো দরজা লাগিয়ে সেখানে বুট মেরে দিব, চিন্তা করবো আমার আরো জনপ্রিয়তা বাড়ো। তাহলে চারজন প্রার্থী যদি এমন সিরিয়াস হয়ে যায়, তাহলে আপনি এইখানে কিভাবে ব্যালট বাক্স বন্ধ করবে? বরঞ্চ এই পদ্ধতি না থাকলে যে কম্পিটিশন থাকবে, একজন নেতার পক্ষে একটা মার্কা থাকবে, আরো মার্কা থাকবে, তখন কম্পিটিশনটা সঠিকভাবে হবে। আর এতে আরো বেশি সন্ত্রাস হওয়ার সম্ভাবনা আছে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, পিআর পদ্ধতিতে কোনো নির্বাচন যদি কেউ কোনো দল করতে চায়, তাদের যদি এত মজাই থাকে যে এই সিস্টেমে তারা যাবে, তাহলে পিআর পদ্ধতিতে আগে আপনি একটা নির্বাচন যেটা সংবিধানে আছে সেটা হোক। 17 বছর তো পিআর এর কথা বলে আপনি জান নাই। সুতরাং আপনি নির্বাচনটা করেন। নির্বাচনটা করে যদি মনে করে জনগণ আপনাদেরকে ভোট দেয়, দিলে পরে আপনি সংবিধান পরিবর্তন করেন, করে সংবিধানে পিআর আনেন, ডিআর আনেন, মনে যা চাই তা আনেন, আইনে আপনি করে ফেলেন। সুতরাং এই ব্যাপারে আজকে নির্বাচন কমিশনার যেটা বলেছেন ওনাকে ধন্যবাদ। উনি সাহসের সাথে বলেছেন 28 তারিখ নির্বাচন হবে, সেটাও তাকে ধন্যবাদ। আর যেই কথাটা ওনারা মানে বলতে চান না আর কি, অনেক কথা তো আসলে থাকে, অনেক কিছু কারণে অনেক বলা যায় না, কিন্তু ওনারা অনেকদিন পরে সাহসের সাথে এই কথাটা বলেছেন, এই জন্যে
আমি শেষবারের মতো তাকে ধন্যবাদ দিই। এখানে আরেকটি বিষয় আমি বলতে চাই, যে আপনি যে বললেন যে পিয়ার পদ্ধতি যেটা চাচ্ছে, বিশ্বের কোথাও কিন্তু পিয়ার সফল হয় নাই। যেখানে হয়েছে দেখা গেল 3 মাস, নেপালের মতো জায়গায় আপনার 3 মাসের মধ্যেই কিন্তু সরকার পরিবর্তন হয়ে গেছে পিয়ার পদ্ধতির কারণে। এটি যেমন একটি বিষয়, আরেকটি বিষয় হচ্ছে যে যারা পিয়ার নিয়ে আন্দোলন ইসরায়েলে করছে, কি পিয়ার পদ্ধতি আছে? হ্যাঁ, ইসরায়েল, ওই আপনার যারা ওই পিয়ার নিয়ে আন্দোলন করছে তাদের আরো কতগুলো দাবি রয়েছে, যেমন ধরেন আহ, আহ, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সহ। তো এখনো তো এই বিষয়গুলো সুরাহা হয়নি, এবং আপনাদের বিএনপির মহাসচিব বলেছেন যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না। তাহলে কি আপনি মনে করেন যে নির্বাচনকে একটা আহ, আহ, নির্বাচনী ব্যবস্থাকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করার জন্য বা অস্থিতিশীল করার জন্য এই কথাগুলো আসছে? ধন্যবাদ আপনাকে। আসলে নির্বাচন যখন ঘনিয়ে আসছে, নির্বাচন যখনই কাছাকাছি আসবে, তখনই অনেক ধরনের তালবাহানা হবে, অনেক কাহিনী হবে, অনেক কথাবার্তা হবে, অনেক সিস্টেম চালু হবে। অনেকে অনেককে মানে অবস্থানে নেওয়ার জন্য অনেক কথা বলবেন, ফ্রন্ট লাইনে আনার জন্য অনেক কথা হবে। সেই কথাগুলাকে আসলে অত বড় করে দেখার কিছু নেই। কারণ একটা যারা পিয়ার পদ্ধতি চাচ্ছেন, এর মধ্যে ধরেন জামাতে ইসলামের কথা আসছে, ইসলামী আন্দোলনের কথা আসছে। ওই ভদ্রলোকেরা তো নির্বাচন করতেছেন আরো 1 বছর আগের থেকে। আমি তো জানি জামাতের প্রার্থীরা অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে। তারা পথে পথে 300 আসনে প্রার্থী দিয়েছেন এবং এরা ঘরে ঘরে যাচ্ছে, জনসংযোগ শুরু করেছেন এবং নির্বাচনও তারা করছেন। সবার আগে ফেব্রুয়ারির নির্বাচনে যারা যাবে এর নাম জামাত ইসলাম, সবার আগে যারা যাবে এর নাম ইসলামী আন্দোলন। তাহলে এই বিতর্কটা কেন চলছে? বিতর্কটা থাকার জন্য নাকি? আলোচনায় থাকার জন্য এক, নাম্বার 2 এটাতে একটা বার্গেনিং পয়েন্ট থাকে। বার্গেনিং পয়েন্টটা গভর্নমেন্টকে একটা প্রেশার দেওয়া যায়, প্রেশার দিলে আর ছোটখাটো কিছু দাবি আদায় করা যায়। এর মধ্যে দিয়ে তাদের ডিসিএসপি কিছু নিয়োগ করবে, প্রশাসনে কিছু নিয়োগ করবে, সচিব কিছু নিয়োগ করবে, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের লোকজনকে জয়েন করাবে। এই কাহিনীগুলো করে একটা প্রেশার গভর্নমেন্টকে দিয়ে আরো কিছু দাবি আদায় করে দিয়ে নির্বাচনে যেতে চায়। এই কাজটা হয়েছে আসল। আর নির্বাচনে আমি আপনাকে একদম অনিয়ারে বলে দিলাম যে জামাত সবার আগে 28 ফেব্রুয়ারি নির্বাচনে যাবে। এখানে প্রধান নির্বাচন কমিশন কিন্তু আরেকটা কথা বলেছে, যেমন ধরেন নিবন্ধন হয়নি এনসিপি, তারা কিন্তু শাপলা দাবি করছে। আজকে তিনি আবারও বলেছেন যে আসলে শাপলা কোনোভাবেই দেয়া যাবে না। তো এনসিপি তো তাদের এই দাবিতে অনড় রয়েছে, এবং আপনি খেয়াল করেছেন যে এনসিপির একজন নেতা বলেছেন যে আমাদেরকে শাপলা না দিয়ে যারা নির্বাচন করবে সেটা আমরা দেখে নেব কিভাবে নির্বাচন হয়। এই যে পরিবেশটা এখনো কিন্তু শান্ত হচ্ছে না, এটা ধন্যবাদ আপনাকে। আপনি যেটাকে অশান্ত ভাবছেন, এজ এ রাজনৈতিক পর্যালোচক হিসাবে কিংবা আমি যা দেখি চোখে তা দেখাতে আপনাকে আমি স্পষ্ট করে বলি, এগুলি আসলে রাজনীতির মাঠকে উত্তেজিত করার জন্য আপনি অনেক কথাই বলতে হবে। কারণ নাহলে তো কর্মীরা আপনার পাশে থাকবে না। এগুলি হচ্ছে গতানুগতিক পলিটিক্স। এর মধ্যে সার্জিস সহ ঢুকে গেছে, এনসিপিও ঢুকে গেছে। শাপলা নিয়ে যে কথাটা বলছি, এটা তো কঠিনকালেও সম্ভব না। এটা কি আপনি সংবিধান পরিবর্তন করে আপনি দিতে পারবেন? তাহলে জাতীয় ফুল শাপলা, এটাকে তো আপনি বাদ দিতে পারবেন না। তাহলে আরেকটা ফুল আপনাকে দিতে হবে, দিয়ে এটাকে চেঞ্জ করতে হবে। এত কিছুর মধ্যে তাহলে আগে যে মান্না ভাইয়ের দল চাইছিল তাদেরকে দেন নাকি জন্য প্রশ্ন আসবে না? এইগুলি আসলে কথার কথা বলে। আমি গতকালকেও আপনাকে বলেছি, এর আগেও বলেছি যে আসলে ওদেরকে কথা প্রেশার দিয়ে অন্য কিছু ছোটখাটো দাবি তারা ম্যানেজ করতে চাচ্ছে। এটাই হচ্ছে মেন থিওরি। আর তাদের আসল থিওরিটা হয়েছে যে নির্বাচনে যদি আলোচনায় না থাকে, আপনি দেখেন এনসিপি আজ থেকে 3 মাস আগে যে আলোচনায় ছিল এখন কি আছে? এখন তাদের কথা কেউ মনে আছে? আপনি বলে বলে মনে করতেছেন, এনসিপির কথা এখন আর কেউ মনে করে না। কারণ এনসিপি আসলে তাদের নিজেদেরকে এত ছোট করে ফেলছে যে আসলে কেউ মনে করতেছে না, আর বিভিন্ন জায়গা থেকে পদত্যাগ করতেছে, চলে যাচ্ছে। এখন এনসিপি আবার নূরের কি দলটা আছে না, অধিকার, যে গণ অধিকার করা, ওদের সাথে আবার একসাথে হচ্ছে, মার্চ হওয়ার জন্য পরিকল্পনা হচ্ছে এবং হয়ে যাবে। সেটা কি জন্য হচ্ছে? কারণ আপনি যদি বড় দল থাকেন, আপনি তো মার্চের দরকার পড়ে না। আপনি তো নিজেই সর্বেসর্বা, আপনি আরেকজনকে অ্যালায়েন্স করতে যাবেন কেন? আপনি যখন ছোট থাকেন তখন ছোট 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 মিলে পরে আপনি বড় হইতে চান। আর এনসিপির তার আদর্শ থেকে আদর্শচ্যুতি ঘটেছে। এই জন্য ওনারা আসলে আর বেশি কিছু করতে পারবেন না। ওনাদেরকে দিয়ে জাতি আর কিছু চাবেও না, জাতি তাদের কাছে কিছু চায়ও না। সুতরাং এখন জাতি চায় একটা সুন্দর নির্বাচনটা হয়ে যাক, নির্বাচন দিয়ে জাতি মুক্তি পাক। আর সবচেয়ে বড় জিনিস যেটা, তারেক রহমান সাহেব যেভাবে সমস্ত কিছুকে হ্যান্ডেল করে দেশটাকে একটা পর্যায়ে নিয়ে আসছেন, এখনই নির্বাচনটা একদম মানে ফরজ হয়ে গেছে। এবং
ফরজের মধ্যে দুইটা ভাগ আছে, আইন এবং কেফায়া। ফরজে আইন হয়ে গেছে, এবং যেটা তারেক রহমান সাহেব খুব তাড়াতাড়ি চলে আসতেছেন, এসে উনি এটার নেতৃত্ব দেবেন, এবং খুব তাড়াতাড়ি বিএনপিরও নমিনেশন পেপারের সিস্টেম চলে আসছে, ওনাদেরও নাম ডিক্লিয়ার হয়ে যাবে খুব তাড়াতাড়ি। অসংখ্য অসংখ্য এখন ধন্যবাদ। দেশ নির্বাচনের পথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকের নিউজ রুম। আগামীকাল ঠিক এই সময়ে আবার নতুন কোনো অতিথির সঙ্গে নতুন কোনো সংবাদ নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।